আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে বাগধারা, যাকে ইংরেজিতে বলা হয় ইডিয়ম। এই বাগধারা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং কিছু উদাহরণ দেখে নেব। বাগধারা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের সঙ্গে বাগধারা নিয়ে কিছু জরুরি কথা বলে নিতে চাইছি। সেগুলি হচ্ছে, বাগধারা কিন্তু বাক্যের অংশবিশেষ। যেরকম প্রবাদ প্রবচনে কিন্তু সম্পূর্ণ একটা বাক্য থাকে, বাগধারার ক্ষেত্রে কিন্তু সেটা না। যেমন বাগধারা বলতে যেরকম আষাঢ়ে গল্প, চুনোপুটি এই ধরনের, এগুলো হচ্ছে বাগধারা। অপরদিকে প্রবাদ প্রবচনের ক্ষেত্রে কিন্তু চোর পালালে বুদ্ধি বাড়ে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, ধর্মের কল বাতাসে নড়ে, এখানে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। বাগধারার ক্ষেত্রে শুধুমাত্র বাক্যের একটা বিশেষ অংশকে বোঝানো হয়। বাগধারা কিন্তু কোনো আক্ষরিক অর্থ প্রকাশ করে না। বাগধারা শুধুমাত্র একটা বিশেষ ভাব বা বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন বক ধার্মিক, বক ও ধার্মিক এই দুটোকে যদি আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার অর্থ অন্য দাঁড়াবে। আর বক ধার্মিক বলতে কিন্তু এখানে বাগধারাতে ভণ্ডকে বোঝানো হচ্ছে। এবারে বন্ধুরা, আমরা বাগধারার কিছু গঠনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, আর সেটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাবো। বন্ধুরা, বাগধারার এই গঠন প্রণালীটা তোমাদেরকে লিখে দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বাগধারা আর প্রবাদ প্রবচনকে অনেক সময় গুলিয়ে ফেলি। এবার বাগধারার ক্ষেত্রে যে কিছু বিশেষ নিয়ম আছে বা বাগধারার যে কিছু বিশেষ গঠনগত কিছু দিক আছে, সেই দিকগুলি যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের বাগধারা করতে হয়তো আশা করি কোনো সমস্যা হবে না, আর বাগধারাটা আমরা একটু সহজভাবে বুঝতেও পারবো। তাহলে চলো জেনে নিচ্ছি বাগধারার গঠন প্রণালীর কিছু বৈশিষ্ট্য বা কিছু পদ্ধতি। প্রথমেই আছে একের বেশি শব্দ নিয়ে বাগধারা গড়ে ওঠে। একের বেশি শব্দ, যেমন উত্তম মধ্যম, ডুমুরের ফুল, ওজন বুঝে চলা ইত্যাদি। পরেরটি আছে খ নম্বরে একই ধাতুর দ্বিত্ব রূপ, যেমন একই ধাতুর দ্বিত্ব রূপ, কাটাকাটি, মারামারি ইত্যাদি। ঠিক আছে। গতে আছে অনুকারমূলক প্রয়োগ, যেমন অনুকারমূলক বলতে একই রকম শব্দের অনুকার, পোটলা পুটলি, ঠাট ঠমক ইত্যাদি। এগুলি হচ্ছে বাগধারার গঠনগত বৈশিষ্ট্যের কয়েকটা বৈশিষ্ট্য। আমি আরও কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে দেখাচ্ছি। এরপরের বৈশিষ্ট্য আছে বিশেষ্য বা বিশেষণবাচক শব্দের সঙ্গে ক্রিয়াবাচক শব্দের যোগ। যেরকম চোখে সর্ষের ফুল দেখা, বিশেষ্য বা বিশেষণবাচক শব্দের সঙ্গে ক্রিয়াবাচক শব্দ যোগ করেও বাগধারা তৈরি হয়। চোখে সর্ষের ফুল দেখা, গোল্লায় যাওয়া ইত্যাদি। আর আরেকটি আছে শেষে ধাতুর সঙ্গে আনি আনো যোগ করে। ধাতুর সাথে আনি আনো, যেমন নাকানি চোবানি, এখানে আনি আনো, নাক শীতকানো ইত্যাদি যোগ করেও বাগধারা হতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল বাগধারার কিছু গঠন প্রণালী বা বাগধারার কিছু গঠনগত বৈশিষ্ট্য। এবারে আমরা সরাসরি চলে যাব কিছু বাছাই করা অর্থসহ বাগধারার উদাহরণ নিয়ে। তাহলে চলো শুরু করছি। বন্ধুরা, আমাদের বাগধারার উদাহরণ নিয়ে আমি চলে এসেছি। আমার বোর্ডটা একটু ছোট হওয়ার জন্য দুটো দুটো করে তোমাদের করে দেখাবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমে আছে আকাশ থেকে পড়া। আকাশ থেকে পড়ার অর্থ হচ্ছে বিস্মিত হওয়ার ভান করা। এই আকাশ থেকে পড়া দিয়ে আমি একটা বাক্য রচনা করেছি, যেরকম চুরির ব্যাপারে সুরেশ সবই জানে, কিন্তু তাকে জিজ্ঞেস করায় সে যেন আকাশ থেকে পড়ল। তারপরে আছে অষ্টরম্ভা। অষ্টরম্ভার অর্থ হচ্ছে ফাঁকি। কথার রাজা যে কাজের বেলায় সে তো অষ্টরম্ভা হবেই। কথার রাজা যে কাজের বেলায় সে তো অষ্টরম্ভা হবেই। এবারে আছে 18 মাসে বছর। 18 মাসে বছরের অর্থ হচ্ছে দীর্ঘ সূত্রতা। এ দিয়ে একটি বাক্য রচনা হচ্ছে, যার সবেতেই 18 মাসে বছর হয় তার উপর দিয়েছো পূজার বাজারের দায়িত্ব। অর্থাৎ দীর্ঘসূত্রতা, অর্থাৎ এই অর্থে বোঝানো হচ্ছে যে কোনো কাজ অনেক সময় ধরে করে, তাই সেক্ষেত্রে এই বাগধারাটা কিন্তু প্রয়োগ করা যায়। আতে ঘা। আতে ঘা অর্থ হচ্ছে অন্তরে আঘাত করা। আতে ঘার অর্থ হচ্ছে অন্তরে আঘাত করা। আতে ঘা দিয়ে কথা বলা হরিহরের চিরকালের বদ অভ্যাস। অন্তরে আঘাত দিয়ে কথা বলার ক্ষেত্রে আতে ঘা কথাটা কিন্তু ব্যবহার করা হয়। ইচড়ে পাকা। এরপরে আছে ইচড়ে পাকা। ইচড়ে পাকা মানে হচ্ছে অকালে পাকা। ঠিক আছে। বুড়োর মতো লম্বা চড়া কথা শুনেই বুঝতে পারছি ছেলেটা ইচড়ে পাকা। আবার বলছি,
বুড়োর মতো লম্বা চওড়া কথা শুনেই বুঝতে পারছি ছেলেটা ইঁচড়ে পাকা, অর্থাৎ অকালপক্ষ বা অকালে পাকা। এবারে আছে একাই 100। একাই 100 বলতে অপ্রতিহত ক্ষমতাশালী। অপ্রতিহত ক্ষমতাশালীর ক্ষেত্রে একাই 100 বাগধারাটা প্রয়োগ করা হয়। যেমন অনিলবাবু একাই 100, বন্ধুর মেয়ের বিয়ে সবটাই তিনি সামলাচ্ছেন। ঠিক আছে, অনিলবাবু একাই 100, বন্ধুর মেয়ের বিয়ে সবটাই তিনিই সামলাচ্ছেন। ঠিক আছে, সবটাই তিনি সামলাচ্ছেন, এটা হলো একাই 100। এরপরে আছে ওজন বুঝে চলা। এখানে আমি একটা আন্ডারলাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওজন বুঝে চলা অর্থাৎ শক্তি অনুসারে চলা। ওজন বুঝে চলা, শক্তি অনুসারে চলা। যেমন অন্যের আড়ম্বর দেখে অপচয় করলে চলবে না, নিজের ওজন বুঝে চলতে হবে। অন্যের আড়ম্বর দেখে অপচয় করলে চলবে না, নিজের ওজন বুঝে চলতে হবে। এরপরে আছে উত্তম মধ্যম। উত্তম মধ্যম কথার অর্থ হচ্ছে খুব প্রহার। খুব প্রহার। পিঠে উত্তম মধ্যম পড়ায় ছেলেটার মুখ থেকে আসল কথাটা উদ্ধার করা গেল। পিঠে উত্তম মধ্যম পড়ায় ছেলেটার মুখ থেকে আসল কথাটা উদ্ধার করা গেল। উত্তম মধ্যম অর্থাৎ খুব প্রহার, সেক্ষেত্রে আমরা এই বাগধারাটা কিন্তু প্রয়োগ করতে পারি। এবারে আছে কেউকেটা। কেউকেটা অর্থাৎ গণ্যমান্য। সভায় অনেকে এসেছিলেন, দেখা যায়নি কেউকেটাদের। আবারও বলছি, কেউকেটা অর্থাৎ গণ্যমান্য, এটা দিয়ে হচ্ছে সভায় অনেকেই এসেছিলেন, দেখা যায়নি কেউকেটাদের। পরের বাগধারা হচ্ছে মামার বাড়ির আবদার, যেটা খুবই প্রচলিত একটা বাগধারা। মামার বাড়ি আবদার কথার অর্থে অযৌক্তিক দাবি বোঝানো হয়। শ্রম না করে পারিশ্রমিক চাইছো, এ কি মামার বাড়ির আবদার? মামার বাড়ির আবদার এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যেতে পারে। তারপরে আছে ঘোড়ার ডিম। এটাও কিন্তু খুব প্রচলিত একটা বাগধারা। ঘোড়ার ডিম অর্থাৎ অলীক বস্তু, যেটা আদৌ যেই জিনিসটার আদৌ কোনো অস্তিত্ব নেই, সেই ধরনের কোনো কিছু বোঝালে। সবার ভাগ্যে কিছু কিছু জুটলেও আমার কপালে মিলল আস্ত এক ঘোড়ার ডিম। এবারে আছে চাঁদের হাট। চাঁদের হাট অর্থাৎ গুণী ব্যক্তিদের সমাবেশ। গতবার পুজোর মণ্ডপে একেবারে চাঁদের হাট বসেছিল, শিক্ষক থেকে নামী ব্যবসায়ী সবাই ছিলেন। ঠিক আছে, এই ধরনের যখন কোনো জ্ঞানী গুণী ব্যক্তিদের সমাবেশ হয়, সেই সমস্ত ক্ষেত্রে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু চাঁদের হাট বাগধারাটা প্রয়োগ করা যেতে পারে। এরপরে আছে চুনোপুটি। চুনোপুটি মানে নগণ্য ব্যক্তি, অত্যন্ত নগণ্য ক্ষেত্রে চুনোপুটি ব্যবহার করা হয়। আমাদের মতো চুনোপুটিদের কথা কেনই বা মনে রাখবেন। আবারও বলছি, আমাদের মতো চুনোপুটিদের কথা কেনই বা মনে রাখবেন। এরপরে আছে তাসের ঘর। তাসের ঘর কিন্তু একটা খুব প্রচলিত এবং খুব ব্যবহৃত, বেশি ব্যবহার করা হয় এই বাগধারাটি। তাসের ঘর অর্থাৎ ক্ষণস্থায়ী। অসাধু উপায়ে তৈরি করা তার বিশাল সম্পদ একদিন তাসের ঘরের মতো ভেঙে বিনষ্ট হলো। অসাধু উপায়ে তৈরি করা তার বিশাল সম্পদ একদিন তাসের ঘরের মতো ভেঙে বিনষ্ট হলো। এবারে আছে পাকা ধানে মই। পাকা ধানে মই অর্থাৎ স্বার্থে আঘাত হানা। তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে আমার ছেলের পরীক্ষা পণ্ড করলে? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে আমার ছেলের পরীক্ষা পণ্ড করলে? এরপরে আছে বুকের পাটা। বুকের পাটা অর্থাৎ সাহস বোঝানো হয়। হেডমাস্টার মহাশয় মুখের উপর বলে, ছেলেটার বুকের পাটা তো কম নয়। এরপরে আছে টনক নড়া, জ্ঞানোদয় হওয়া। টনক নড়া অর্থাৎ জ্ঞানোদয়, জ্ঞানের উদয় হওয়া। পরীক্ষায় ফেল করে রাতুলের টনক নড়েছে। পরীক্ষায় ফেল করে রাতুলের টনক নড়েছে অর্থাৎ জ্ঞানোদয় হয়েছে। এরপরে আছে বালির বাঁধ। বালির বাঁধ মানে নির্ভর করা যায় না এমন একটা বিষয়। মালিক চাকরের সম্পর্ক অনেকটা বালির বাঁধের মতো, কখন যেন ভেঙে পড়বে। যে কোনো সম্পর্ক বা যে কোনো কিছু যখন যেটার উপর নির্ভর করা যায় না, সেই সমস্ত ক্ষেত্রে বালির বাঁধ বাগধারাটা কিন্তু ব্যবহার করা যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু বিশেষ বাছাই করা বাগধারা। আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওতে আরও কিছু বাগধারা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার, কারণ একদিনে যদি এতগুলো আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হবে। তাই আমি পরের ভিডিওতে তোমাদের জন্য আরও বাগধারা নিয়ে চলে আসব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো। আর যাদের যাদের এই ভিডিওটা প্রয়োজনীয় মনে হবে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই ভিডিও নিয়ে যদি বা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বিষয় নিয়ে যদি তোমাদের কোনো রকম মতামত বা কিছু বলার থাকে, তাহলে অবশ্যই জানাতে হবে সেটা কমেন্টের মাধ্যমে। আর সবশেষে
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না আমাদের চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি হিট করতে হবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।